আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করব। প্রাচীন ভারতের সাম্রাজ্য নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হচ্ছে দেয়া আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের বংশের উৎপত্তি এক গুরুত্বপূর্ণ ঘটনা। মৌর্য বংশের রাজত্বের শুরু থেকে উপমহাদেশের রাজনীতি এবং সাংস্কৃতিকভাবে গৌরবময় সূচনা হয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যে অজান্তা গুহচিত্র সৃষ্টি হয় গুপ্ত যুগে, সেটা আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল, সেটাও আসতে পারে, যে সমুদ্রগুপ্ত। এগুলো আমরা পরে নিব। যে কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মাবলী ছিল। মহাজন অর্থ ছিল বৃহৎ রাজ্য। মহাজনপদ অর্থ ছিল বৃহৎ রাজ্য। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। সম্রাট অশোককে বলা হয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য বলা হয়। তো এখানে স্টেপ 1-এ মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য তার হচ্ছে 321 থেকে 300 পর্যন্ত তার বিস্তৃত ছিল। যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধ থেকে নন্দ বংশের উচ্ছেদের জন্য চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে তক্ষশিলার এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণের সহায়তা লাভ করেছেন। অর্থাৎ চন্দ্রগুপ্ত চাণক্য কৌটিল্য, যেটা আমরা জানি চাণক্য যে একজন ব্যক্তি ছিল, যে এই চাণক্যের সহায়তায় তিনি একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। যে চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারতে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র মূল কথা হলো যে রাষ্ট্রনীতিতে কোনো প্রকার নৈতিকতার স্থান নেই। তো এটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। তারপর বিন্দুসার, তিনি 300 থেকে 273 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল। যে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসন আরোহণ করেছিলেন। তিনি প্রায় 25 বছর রাজত্ব করেছিলেন। সম্রাট অশোক 269 থেকে 232 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল। এখানে দেখা যাচ্ছে যে বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক সিংহাসনে বসেন। তিনি কলিঙ্গ যুদ্ধ 260 খ্রিস্টপূর্ব বা 261 সেটা লেখা আছে, যে মগধ তথা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ছিল। কলিঙ্গ যুদ্ধের মর্মান্তির পর বিভৎসতা সম্রাট অশোকের মনে এক বিরাট পরিবর্তন আসে। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সেটা এই কারণে তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। যাই হোক, সম্রাট অশোক যেটা আমরা দেখবেন কলিঙ্গ যুদ্ধ যেটা, সেটা গুরুত্বপূর্ণ সম্রাট অশোকের ক্ষেত্রে। তো গুরুত্বপূর্ণ তথ্য জ্ঞান দেওয়া আছে যে মৌর্য বা বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি প্রতিষ্ঠা করেন 321 খ্রিস্টপূর্বে। চন্দ্রগুপ্ত এই সাম্রাজ্য গুড়াপতন শুরু হয়েছিল। প্রাচীন ভারতে সর্বপ্রথম ভারতীয় সম্রাট ছিল চন্দ্রগুপ্ত মৌর্য ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সাধারণত পাটলিপুত্র নগরে তার জন্মস্থান। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারের সেলুকাসের পাঠানো রাষ্ট্রদূতের নাম ছিল মেগাস্তিনিস ছিল, সেটা দেওয়া আছে। আরও এদিকে যদি আমরা খেয়াল করে দেখি যে মেগাস্তিনিস তৎকালীন ভারতীয় উপমহাদেশে আর্থসামাজিক অবস্থা বর্ণনা করেছিলেন। তার একটা গ্রন্থ ছিল, বই ছিল, সেটা ইন্ডিকা গ্রন্থে। অর্থশাস্ত্র হলো চাণক্য বা কৌটিল্য, যে তার রচিত একটা বইয়ের নাম। ইতিহাসে চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক ছিল। তো কুষাণ সাম্রাজ্য নিয়ে এখানে আলোচনা করা যাচ্ছে, সংক্ষিপ্ত আলোচনা। যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর দেয়া আছে যে মৌর্য সাম্রাজ্য পতনের কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এটা দেয়া আছে এখানে। যে এর মধ্যে গ্রিক, শক এরাও ছিল, উল্লেখযোগ্য ছিল। ভারতীয় উপমহাদেশে কিষাণদের আগমনে এক গুরুত্বপূর্ণ ঘটনা দেয়া আছে। ভারতের রাজত্বকালে তারা ধ্বংসাবশেষ এখনও তক্ষশিলায় সংরক্ষিত আছে। কুষাণ বংশের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কদফিসিস ছিল। এখানে কুষাণ বংশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। সেটা হচ্ছে কুষাণ রাজাদের ভিতর শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ ছিল কোনি ছিল, তিনি সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। সংবৎসর বা শকাব্দের প্রচলন করেন কনিষ্ক ছিল, তিনি প্রতিষ্ঠা করেন। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার ছিল, যে রাজধানী ছিল। কনিষ্ক মহাযান পদ্ধতি অনুসারী ছিলেন। পেশোয়ারের বুদ্ধ স্তূপ নির্মাণ করেন কনিষ্ক ছিল। গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। গুপ্ত সাম্রাজ্য যে দেয়া আছে এখানে সংক্ষিপ্ত আলোচনা। যে কুষাণ সাম্রাজ্যের পতনের পর ভারতীয় উপমহাদেশে মগধে ও গুপ্ত বংশের উত্থান ঘটে। প্রথম শাসক ছিল শ্রীগুপ্ত। তার সন্তান ঘটোৎকচ গুপ্তের সিংহাসনে আরোহণের সময় থেকে প্রকৃত গুপ্ত বংশের ইতিহাস শুরু হয়। প্রাচীন ভারতীয় উপমহাদেশে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে, যেটা গুপ্ত বংশের যে যুগটাকে, সেটাকে বলা হয়। যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের মধ্যে স্বর্ণযুগ বলা হয়, সেই যুগটাকে বলা হয়। প্রথম চন্দ্রগুপ্ত নিয়ে আলোচনা করা হয়েছে। যে প্রথম চন্দ্রগুপ্ত 320 থেকে 340 খ্রিস্টপূর্ব। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। তারপর হচ্ছে সমুদ্রগুপ্ত, যে তিনি প্রথম চন্দ্রগুপ্ত মৃত্যুর পর সমুদ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেয়া আছে যে চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি নবরত্নের পৃষ্ঠপোষক ছিলেন। কবি কালিদাস এবং বীরসেনের তার সভাকবি ছিল। যে কবি কালিদাস এবং বীরসেন তার রাজসভার কবি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা ছিল প্রথম চীনা পর্যটক ফাইয়ান বুদ্ধ ধর্মের যে তীর্থস্থান পরিদর্শন করেছিলেন। বুদ্ধ ধর্মগ্রন্থ বিনয় পটক এর রচনা সংগ্রহ করার জন্য স্থলপথে ভারতে আসেন। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ফাইয়ান যে চীন থেকে যে পর্যটক আসছিল, তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসছিলেন এবং তিনি ফুকু কিং নামক একটা মূল্যবান গ্রন্থ তিনি লিখেছিলেন ফাইয়ান।
তো এদিকে আমরা যদি খেয়াল করে দেখি যে গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি সেটা হচ্ছে যে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে প্রথম স্বাধীন এবং শক্তিশালী রাজা ছিলেন আপনার প্রথম চন্দ্রগুপ্ত ছিল, সিংহবীর ও বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। খ্রিস্টীয় ৫ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপিত হয়, গুপ্ত যুগে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। তাম্র শাসন যেটা সেটা হচ্ছে প্রাচীনকালে গুপ্ত রাজাদের তামার পাত্রে খোদাই করা বিভিন্ন ঘোষণা নির্দেশক। আমরা যে বলি তাম্র শাসন বা তাম্রলিপি, সেটা হচ্ছে গিয়ে প্রাচীন যুগে যে গুপ্ত রাজারা তারা তামার পাতে তারা কী করতো, বিভিন্ন ধরনের নিয়ম নীতি সংবিধান লিখে রাখতো এবং ঘোষণা করত। সেটা হচ্ছে আপনার যে এই গুপ্ত সাম্রাজ্যের আমলে সেটা ছিল। এখন দেওয়া আছে এখানে গৌরব বংশ দেওয়া আছে, যে গৌরব বংশ বা শশাঙ্কের সম্পর্কে আলোচনা দেওয়া আছে, যে শশাঙ্ক নিয়ে আলোচনা, যে শশাঙ্ক শাসনামল দেওয়া আছে। এখানে শশাঙ্ক দেওয়া আছে যে বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সমগ্র উত্তর ভারতে ক্ষুদ্রগত স্বাধীন রাজবংশের উদ্ভব ঘটে। সে যুগে বাংলাদেশের দুটা স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, একটি হলো বঙ্গ আর একটা হলো গৌড়। এর অবস্থান ছিল বাংলা পশ্চিম এবং উত্তর বাংলা নিয়ে। ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে এই অঞ্চল গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করেছিল। সামন্ত রাজা শশাঙ্ক গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। গুপ্ত রাজাদের অধীনে বড় বড় কোনো অঞ্চলের শাসকরা বলা হতো মহাসামন্ত বলা হয়। ধারণা করা হয় যে শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেনদের একজন মহাসামন্ত। 637 খ্রিস্টপূর্ব কিছু আগে শশাঙ্ক মারা যান। অর্থাৎ যে গৌরব যে সাম্রাজ্য ছিল, গৌড় যে জনপদ ছিল, সেটা শশাঙ্কের সে শাসন করেছিল। হর্ষবর্ধন দেওয়া আছে যে 606 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধনের মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন দানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পণ্ডিত ইয়ন সাং 630 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তাহলে এটাও আসতে পারে যে বিভিন্ন যে ইয়ন সাং কত সালে ভারতে আসে, সেটা হচ্ছে 630 খ্রিস্টাব্দে। কার রাজত্বের সময় আসছে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বের সময় আসছেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের নিকট বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন, কেটা ইউএন সাং। তো এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের শিক্ষা এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন প্রখ্যাত অধ্যাপক ছিল, সেটা হচ্ছে নাগার্জুন, আর্যদেব, শিলভদ্র, ধর্মপাল, চন্দ্রপাল। এরা ছিল কি মানে এইসব ব্যক্তিরা তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিল। এছাড়াও অতীশ দীপঙ্কর নামে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন বাংলাদেশি কৃতি ছাত্র পরবর্তীকালে একজন অধ্যাপক বা আচার্য হয়েছিলেন, চাকরি করেছিলেন। পরবর্তীকালে তিব্বতের রাজার অনুরোধে তাকে সেখানকার বৌদ্ধ ধর্মের সংস্কার কাজের জন্য প্রেরণ করা হয়েছিল। তারপর দেওয়া আছে মাৎসনে দেওয়া আছে। মাৎসনে হচ্ছে আপনার যে শশাঙ্কের পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়, অর্থাৎ শশাঙ্ক মৃত্যুর পর। তখন দীর্ঘদিন 7ম থেকে 8ম শতক বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ফলে রাজ্যে দেখা গেছে যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়েছে। ওই সময়ে পাল তাম্র শাসনে আখ্যায়িত করা হয়েছে মাৎসনীয় বলে। ওই সময়কালকে বলা হয় মাৎসনীয় বলা হয়। অর্থাৎ 7ম থেকে 8ম শতকে সে যোগ্য রাজা না থাকার কারণে যেদিকে মনে চায় রাজ্য আক্রমণ করছে, দখল করছে, বিশৃঙ্খলা মারামারি লেগে রয়েছে, তাই এটাকে বলা হয় মাৎসনীয় বলা হয়। এই সময়কালটাকে বলা হয় মাৎসনীয় বলে আখ্যায়িত করছে। পাল রাজারা বলছে যে এটাকে বলা হয় মাৎসনীয় বলা হয়েছে। তো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে। যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি হচ্ছে যে স্বাধীন রাজ্য উত্তরণের যুগে উত্তর বাংলার সবচেয়ে শক্তিশালী রাজা ছিল শশাঙ্ক ছিল। গৌড় বংশের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিল শশাঙ্ক। স্বাধীন গৌড় নগরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ জেলা অবস্থিত। কৌটিল্যে অর্থশাস্ত্র পরিচয় পাওয়া যায় গৌড়, বঙ্গ এবং পুণ্ড্রের 3টি রাজ্যের মধ্যেই পাওয়া যায়। গৌড় জনপদ গড়ে উঠেছিল ভাগীরথী নদীর তীরে। রাজা শশাঙ্কের সময় উত্তর ভারতের বা ধানেশ্বরের রাজা ছিল হর্ষবর্ধন ছিল। হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে হর্ষচরিত, রচনা করেন বানুভট্ট। হর্ষবর্ধন নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী নামে 3টি সংস্কৃত নাটক লিখেছিলেন। তো এখানে টপ ইনফরমেশন দিয়েছে যে শশাঙ্ক রাজধানীর রাজ্য স্থাপন করে 606 খ্রিস্টাব্দে। শশাঙ্কের উপাধি ছিল গৌড়রাজ বা রাজা। বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক। কনৌজ শহর ছিল হর্ষবর্ধনের রাজধানী। বানুভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। মাৎসনে বলা হয় 7ম থেকে 8ম শতক, সেটাকে বলা মাৎসনেই বলা হয়। এ হলো আজকে আলোচনার বিষয়। আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা পাল বংশ সম্পর্কে আমরা আলোচনা করব।